বংশগতি ও বিবর্তন বলে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টি আমরা হচ্ছে আলোচনা শুরু করব। দ্বাদশ অধ্যায়, ভুল বললাম, দ্বাদশ অধ্যায় বা 12 অধ্যায় যেটা, সেটা জীবের বংশগতি ও বিবর্তন। দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি, জীবের বংশগতি ও বিবর্তন। দুইটা জিনিস এখানে আছে, একটা হচ্ছে বংশগতি আর একটা হচ্ছে কি বিবর্তন। তা আমরা আজকে প্রথমে বংশগতি নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তা আমরা হচ্ছে এই জীবের বংশগতি নিয়ে পড়তে গেলে এখানে হচ্ছে কতগুলো শব্দ হচ্ছে বংশগতির সংশ্লিষ্ট কতগুলো শব্দ আমাদের জানতে হবে। যার হচ্ছে প্রথম যে আমরা এখানে 3টা শব্দ হচ্ছে জানবো, যার একটা হচ্ছে কি বংশগতি বা হেরিডিটি, যেটাকে আমরা বলছি বংশগতি বা হেরিডিটি। তারপরে আরেকটা হচ্ছে বংশগতি বিদ্যা, বংশগতি বিদ্যা বা যেটা আমরা কি বলে থাকি জেনেটিক্স, ঠিক আছে, জেনেটিক্স। আর আরেকটা শব্দ হচ্ছে বংশগতীয় বস্তু, বংশগতীয় বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়াল যেটাকে বলা হয়ে থাকে, জেনেটিক ম্যাটেরিয়ালস। তাহলে এই 3টা শব্দ হচ্ছে আমরা হচ্ছে আজকে প্রথমে একটু জানবো। তো প্রথমে আমরা জানি কি যে জীবের যে বৈশিষ্ট্যের সঞ্চারণ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে হয়ে থাকে। তার মানে মাতা পিতা থেকে বৈশিষ্ট্য তার সন্তান সন্ততিতে তোমার সঞ্চারিত হয়ে থাকে। তাহলে এই যে তোমার বৈশিষ্ট্যের সঞ্চারণ হচ্ছে, এটা নিশ্চয়ই একটা কিভাবে হচ্ছে, একটা প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, তাই না? বৈশিষ্ট্যের সঞ্চারণ এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, ওই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের যে বৈশিষ্ট্যের সঞ্চারণ হচ্ছে সেটা নিশ্চয়ই একটা প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে এবং কারো মাধ্যমে হচ্ছে এই বৈশিষ্ট্যের সঞ্চারণটা। তো প্রথমে যে বংশগতি বা হেরিডিটি আমরা কোনটাকে বলবো, যে প্রক্রিয়া, এটা হচ্ছে বংশগতিটা বা হেরিডিটি যেটা, সেটা হচ্ছে কি মূলত একটা প্রক্রিয়া বোঝায়, যে প্রক্রিয়ায় হচ্ছে কি তোমার হচ্ছে বৈশিষ্ট্যের সঞ্চারণ হয়ে থাকে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের যে বৈশিষ্ট্যের সঞ্চারণ হওয়ার প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই বলা হয়ে থাকে কি বংশগতি বা হেরিডিটি। তাহলে এটা আমরা জানলাম। তারপরে দ্বিতীয় যে শব্দটা আছে সেটা হচ্ছে কি বংশগতি বিদ্যা বা জেনেটিক্স কাকে বলবো আমরা, বা জিন তত্ত্বও বলা হয়ে থাকে, যেটা হচ্ছে আমরা প্রথম অধ্যায়ে কি 2টা শাখা, জীববিজ্ঞানের হচ্ছে 2টা শাখা, যেটা বলা হয়েছিল কি একটা হচ্ছে কি ফলিত শাখা আর একটা হচ্ছে কি ভৌত শাখা। তারই একটা হচ্ছে শাখা ছিল কি জেনেটিক্স বা হচ্ছে জিন তত্ত্ব, যে সেখানে আমরা জেনে এসেছি। তো এই বংশগতি বিদ্যা আমরা কোনটাকে বলবো, জীববিজ্ঞানের অবশ্যই কি জীববিজ্ঞানের একটা শাখা না, জীববিজ্ঞানের যে শাখায় কি নিয়ে আলোচনা হবে, এই বংশগতি নিয়ে তোমার হচ্ছে আলোচনা হবে। তার মানে কি বংশগতি নিয়ে কি আলোচনা হবে, বংশগতি নিয়ে আলোচনা গবেষণা হবে। এই যে বৈশিষ্ট্যের আমরা বলতেছি যে বৈশিষ্ট্যের সঞ্চারণ হয়, এই বৈশিষ্ট্যের সঞ্চারণ কিভাবে হয়ে থাকে, এইসব নানাবিধ বিষয় নিয়ে তোমার হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় বংশ আলোচনা হবে সেই শাখাকেই কি বলা হয়ে থাকে বংশগতি বিদ্যা বা জেনেটিক্স। আর আরেকটা যে শব্দ সেটা হচ্ছে কি বংশগতীয় বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়ালস, আমরা কোনটাকে বলবো, সেটা হচ্ছে কি এই যে আমরা বলছি যে বৈশিষ্ট্যের সঞ্চারণ হচ্ছে মাতা পিতা থেকে বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে যাচ্ছে, কিসের মাধ্যমে যাচ্ছে, তাহলে যার মাধ্যমে তোমার এই বৈশিষ্ট্যের সঞ্চারণটা হচ্ছে সেই মাধ্যমটাকে তোমার সেই বস্তুটাকেই বলা হয়ে থাকে কি বংশগতীয় বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়াল আমরা বলে থাকি। এখন বংশগতীয় বস্তু হিসেবে কারা থাকে, কিসের মাধ্যমে, যেটা সেটা আমরা জানি কি ক্রোমোজোম, আমরা নাম শুনেছি না, ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোম, তারপরে ডিএনএ, তারপরে হচ্ছে জিন, এগুলো হচ্ছে কি তোমার হচ্ছে ক্রোমোজোম, ডিএনএ, জিন, এই নামগুলোর সাথে আমরা পরিচিত। তাহলে বংশগতীয় বস্তু কি প্রধান বংশগতীয় বস্তু বলা হয় থাকে ক্রোমোজোম, আর ক্রোমোজোম বলে সেটা কি ডিএনএ এবং জিনই তোমার হচ্ছে মূলত বোঝায়। তাহলে এই বংশগতীয় বস্তু বলতে আমরা সেটাকেই বুঝবো যার মাধ্যমে তোমার হচ্ছে বৈশিষ্ট্যের সঞ্চারণ হয়ে থাকে, সে তাকেই হচ্ছে কি বলা হয়ে থাকে বংশগতীয় বস্তু বলা হয়ে থাকে। আর বংশগতীয় বস্তু কোনগুলো, তোমার এই ক্রোমোজোম, ডিএনএ, জিন, এগুলো হচ্ছে কি বংশগতীয় বস্তু হিসাবে কাজ করে। তাহলে এইটা হচ্ছে আমাদের হচ্ছে এই 3টা আমরা শব্দ জানলাম। এখন আসবো আমরা
এই যে ক্রোমোজোম বলছি, যেটাকে বলা হয় কি বংশগতির প্রধান উপাদান, না তোমার হচ্ছে ক্রোমোজোমের মাধ্যমে তোমার হচ্ছে বংশগতির প্রধান উপাদান হচ্ছে কি ক্রোমোজোম, না? এবং হচ্ছে এই ক্রোমোজোম কি প্রজাতির বৈশিষ্ট্য ভেদে তোমার ক্রোমোজোমের সংখ্যা এক এক প্রজাতিতে এক এক রকম হয়ে থাকে। তো এই ক্রোমোজোম পড়তে গেলে এখানে হচ্ছে বলা হয় কি ক্রোমোজোমকে বিশেষ একটা নামে ডাকা হয়, সেটাকে কি বলা হয় থাকে বংশগতির ভৌত ভিত্তি, যেটাকে বলা হয় কি ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। কি বলা হয় থাকে ক্রোমোজোমকে ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। তার মানে বংশগতি বিদ্যার হেরিডিটি অর্থাৎ বংশগতির ভৌত ভিত্তি বলা হয়ে থাকে কাকে ক্রোমোজোমকে। কেন বলা হয়ে থাকে? যেহেতু হচ্ছে কি এই ক্রোমোজোমের মাধ্যমে তোমার হচ্ছে মাতা পিতা থেকে বৈশিষ্ট্যের সঞ্চরণ সন্তান সন্ততি হয়ে থাকে, যার কারণে এই ক্রোমোজোমকে কি বলা হয়ে থাকে বংশগতির ভৌত ভিত্তি, বা যেটাকে আমরা বলছি ফিজিক্যাল বেসিস অফ হেরিডিটি। তাহলে এটা হচ্ছে ক্রোমোজোম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি ডিএনএ। ডিএনএ হচ্ছে কি ক্রোমোজোম তো বিশাল একটা ব্যাপার, না? তোমার হচ্ছে মানব দেহে বা জীব দেহে তোমার হচ্ছে ক্রোমোজোমেরই অংশ বিশেষ হচ্ছে কি ডিএনএ, এবং ডিএনএ এর খণ্ড বিশেষে কি জিন আমরা হচ্ছে বলে থাকি। তাহলে এখানে এখন আমরা দেখব হচ্ছে ডিএনএ এর হচ্ছে একটা গঠন আছে, তোমার হচ্ছে ডাবল হেলিক্স, যেটা হচ্ছে ডিএনএ এর একটা গঠন। তো এই ডিএনএ সম্পর্কে আমরা একটু জানবো। তোমাদের হচ্ছে বইয়ে তোমরা চ্যাপ্টারে খেয়াল করবা, তোমাদের হচ্ছে এখানে হচ্ছে চিত্র দেওয়া আছে ডিএনএ এর হচ্ছে একটা হচ্ছে গঠনের চিত্র দেওয়া আছে, দুইটা চিত্র দেওয়া আছে। তো এই চিত্র দুইটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবা, এবং বর্ণনা যেটা সেটা হচ্ছে তোমাদের হচ্ছে একটু জানতে হবে। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি ডিএনএ। আর ডিএনএ এর পূর্ণরূপ কি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে কি তোমার হচ্ছে ডিএনএ পূর্ণরূপ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এখন এই যে ডিএনএ এর গঠন সেটা হচ্ছে কি তোমার হচ্ছে ডিএনএ এর গঠন করতে গেলে চিত্রটা অবশ্যই আমাদের জানতে হবে। চিত্রটা আমি বোর্ডে একটু আঁকানোর চেষ্টা করছি, তোমরা হচ্ছে বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করবা। তো এখানে হচ্ছে 5 3 আর এটা হচ্ছে কি 3 এটা হচ্ছে কি 5 আর এখানে তোমার হচ্ছে চিত্রটা দেখবে এরকম করে দেওয়া আছে, অর্থাৎ ATGC GCTA ATCGAT। তাহলে এটা হচ্ছে কি এই ফিগারটা কিসের? এটা হচ্ছে কি ডিএনএ গঠন। এই ডিএনএ গঠন এটা হচ্ছে কি তোমার দুইজন বিজ্ঞানী, একজন হচ্ছে ওয়াটসন আর একজন হচ্ছে কি মার্কিন এবং ইংরেজ বিজ্ঞানী, দুইজন বিজ্ঞানী। ওয়াটসনের ক্রিক হচ্ছে এই হচ্ছে ডিএনএ মডেলটা প্রস্তাব করেন, যার জন্য এই মডেলটাকে কি বলা হয় ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল বলা হয়ে থাকে। এবং এই মডেল প্রস্তাব করার জন্য ওনারা 1953 সালে নোবেল পুরস্কারও পান। তাহলে এই ওয়াটসন এবং ক্রিক কর্তৃক হচ্ছে যে প্রদত্ত মডেল, সেই মডেল অনুযায়ী ডিএনএ এর যে গঠন সেটা বলা হয়েছে কি এগুলোকে বলা হয় কি ডিএনএ এর গঠনের বৈশিষ্ট্য বলা হয়। এক একটা হচ্ছে বৈশিষ্ট্য বহন করে এই ডিএনএ মডেল। তো ডিএনএ যে সূত্র সেটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তো আমরা জানলাম পূর্ণরূপ। এবং এটা হচ্ছে কি দুইটা সূত্র, যেটাকে বলা হয় কি ডাবল হেলিক্স। কি বলা হয় তাকে? ডাবল হেলিক্স। ডিএনএ এর যে সূত্র হেলিক্স কোনটাকে বলছি, এই যে প্যাঁচানো একটা সূত্র, এটা একটা প্যাঁচানো সূত্র, এটাকে বলা হচ্ছে কি ডাবল হেলিক্স বা দ্বিসূত্র। দুইটা সূত্র বা ফিলামেন্ট দিয়ে তোমার হচ্ছে গঠিত, যার হচ্ছে কি সূত্রগুলো তোমার হচ্ছে 5 3 এবং একটা সূত্র যদি 5 3 থাকে, অপর সূত্র কি 3 5 একটা আরেকটার পরিপূরক হিসাবে থাকে এরকম। আর যে ডিএনএ এর যে গঠনটা এখানে হচ্ছে বলা হচ্ছে কি পলিনিউক্লিওটাইডের চেন। শব্দটা হচ্ছে কি পলিনিউক্লিওটাইড। তো এখানে ডিএনএ গঠন করতে গেলে তোমাকে দুইটা শব্দ জানতে হবে, একটা হচ্ছে কি নিউক্লিওসাইড আর একটা হচ্ছে কি নিউক্লিওটাইড। কি সেটা আজকে আমরা জানবো, নিউক্লিওসাইড এবং হচ্ছে নিউক্লিওটাইড। তো প্রথমে আসি আমরা হচ্ছে নিউক্লিওসাইড।
তো নিউক্লিওসাইড যেটা আমরা নিউক্লিক অ্যাসিড ক্রোমোজোমের যে গঠন, আমরা ক্রোমোজোম সম্পর্কে যখন পড়ছি, ক্রোমোজোমের উপাদান যদি বলা হয় বা গঠন বলা হয় তাহলে বলা হয় কি ক্রোমোজোম হচ্ছে দুইটা উপাদান নিয়ে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে কি প্রোটিন নিয়ে গঠিত। তো নিউক্লিক অ্যাসিড আবার দুই ধরনের পাওয়া যায়, যার একটা হচ্ছে কি ডিএনএ এবং আরেকটা হচ্ছে আরএনএ। তাহলে নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে ডিএনএ এবং আরেকটি হচ্ছে আরএনএ। তো এই যে নিউক্লিক অ্যাসিড, তাহলে নিউক্লিক অ্যাসিড যেটা সেটা হচ্ছে কি বলা হলো একটা ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তো আজকে আমরা বলছি কি ডিএনএ এর গঠন না। তো ডিএনএ এর যে নিউক্লিক অ্যাসিডের যে উপাদান, কি কি উপাদান নিয়ে নিউক্লিক অ্যাসিড গঠিত হয় সেটা হচ্ছে একটু আমরা জানি। তো নিউক্লিক অ্যাসিড গঠিত হতে হলে তোমার তিনটা উপাদান লাগে। তিনটা উপাদান কি কি? একটা হচ্ছে পেন্টোজ সুগার, একটা হচ্ছে পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা যেটাকে আমরা বলে থাকি। তারপরে হচ্ছে কি তোমার হচ্ছে নাইট্রোজেনাস বেস, নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক। আর 3 নাম্বার হচ্ছে কি তোমার ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড বা অজৈব ফসফেট। ঠিক আছে? তাহলে এই তিনটা উপাদান নিয়ে তোমার হচ্ছে কি গঠিত হয়? নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিডটা কি বলা হলো? ক্রোমোজোমের একটা উপাদান। ক্রোমোজোম দুইটা জিনিস নিয়ে, একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে প্রোটিন নিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড আবার দুই ধরনের, যার একটা হচ্ছে ডিএনএ এবং আরেকটি হচ্ছে কি আরএনএ। আর নিউক্লিক অ্যাসিড কি কি নিয়ে গঠিত হয়? যার একটা হচ্ছে কি পেন্টোজ সুগার আর একটা হচ্ছে কি নাইট্রোজেনাস বেস আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এখন এই তিনটা উপাদানের নাম তো আমরা জানলাম। এখন এই তিনটা উপাদানের দুইটা উপাদান যখন একত্রে থাকে তখন সেটাকে আমরা কি বলে থাকি? নিউক্লিওসাইড বলে থাকি। আর যখন তিনটা উপাদান একত্রে থাকবে তখন সেটাকে আমরা কি বলে থাকি? নিউক্লিওটাইড। তাহলে দুইটা শব্দ আমি বলেছিলাম যে আজকে আমরা জানবো, সেটা হচ্ছে কি একটা হচ্ছে নিউক্লিওসাইড আর একটা হচ্ছে কি নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড। এখন কখন হচ্ছে কি নিউক্লিওসাইড জানতে পারলে আমরা হচ্ছে নিউক্লিওটাইডও আমরা হচ্ছে বলতে পারবো। তো নিউক্লিওসাইড বলা হলো কি যখন দুইটা উপাদান একত্র থাকবে। তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিডের যে তিনটা উপাদান, এই তিনটা উপাদানের মধ্যে দুইটা উপাদান যখন একত্রে থাকবে তখন সেটাকে আমরা নিউক্লিওসাইড বলে থাকি। তো দুইটা উপাদান কোনটা কোনটা? একটা হচ্ছে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার, আরেকটা হচ্ছে কি প্লাস হচ্ছে তোমার হচ্ছে এখানে আসবে কি নাইট্রোজেনাস বেস, নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক। তাহলে যখন হচ্ছে পেন্টোজ সুগার এবং নাইট্রোজেনাস বেস একত্রে থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? নিউক্লিওসাইড বলে থাকি। আর নিউক্লিওটাইড কোনটাকে বলবো? এই যে তোমার হচ্ছে নিউক্লিওসাইড অর্থাৎ পেন্টোজ সুগার এবং নাইট্রোজেনাস বেস, এর সাথে বাকি থাকলো কে? বাকি থাকলো হচ্ছে কি অজৈব ফসফেট। এই অজৈব ফসফেটটা যুক্ত হবে তখন সেটাকে আমরা কি বলবো? নিউক্লিওটাইড। তাহলে আমরা এখানে লিখতে পারি কি পেন্টোজ সুগার প্লাস হচ্ছে কি নাইট্রোজেনাস বেস প্লাস হচ্ছে কি ইনঅর্গানিক ফসফেট যেটা অজৈব ফসফেট। তাহলে এই তিনটা উপাদান, আর এই তিনটা উপাদান নিয়ে কি ছিল? নিউক্লিক অ্যাসিড গঠিত ছিল, তাই না? তাহলে এই নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড এই দুটো সংজ্ঞা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, একটু জেনে রাখবা। তো যেটা বলা হচ্ছিল ডিএনএ এর গঠনে আমরা বলছিলাম যে এটা হচ্ছে কি একটা ডাবল হেলিক্স বা দ্বিসূত্র বিশিষ্ট একটা দুইটা সূত্র নিয়ে গঠিত এবং এটা হচ্ছে কি তোমার হচ্ছে একটা পলিনিউক্লিওটাইডের চেন। বলা হয় কি পলিনিউক্লিওটাইড, পলিনিউক্লিওটাইড। তো নিউক্লিওটাইড তো আমরা জেনেই আসছি নিউক্লিওটাইড কোনটাকে বলে। তবে একটা পেন্টোজ সুগার, একটা নাইট্রোজেনাস বেস এবং এর সাথে যখন অজৈব ফসফেট যুক্ত হবে তখন সেটাকে আমরা হচ্ছে নিউক্লিওটাইড বলছি। আর তাহলে পলিনিউক্লিওটাইড কোনটাকে বলবো? পলি অর্থাৎ কি অনেক, না অসংখ্য, অনেকগুলো নিউক্লিওটাইড যখন একত্রে থাকবে তখন সেটাকে বলা হয়ে থাকে কি পলিনিউক্লিওটাইড। তাই এরকম ডিএনএর যে গঠন সেটা হচ্ছে কি অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে, যেটাকে বলা হচ্ছে কি পলিনিউক্লিওটাইডের চেইন। তাহলে এইটা হচ্ছে কি একটা বৈশিষ্ট্য। তাহলে দ্বিসূত্রে একটা বৈশিষ্ট্য পাইলাম ডাবল হেলিক্স এবং হচ্ছে কি এটা হচ্ছে কি পলিনিউক্লিওটাইডের একটা চেইন এবং এটা হচ্ছে কি তোমার 5' এবং 3' একটা অপরটার পরিপূরক। একটা হচ্ছে কি একটা সূত্র অপরটির পরিপূরক থাকে, একই রকম থাকে না, পরিপূরক থাকে।
আর যেটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, এখানে যে তোমার হচ্ছে এই যে সূত্র দুইটা, এই সূত্র দুইটাকে বলা হচ্ছে কি প্রধান অক্ষ। এখন এই যে সূত্র দুইটা, এই সূত্র দুইটার মধ্যে কারা অবস্থান করবে, এবং এই সূত্র দুইটার মাঝে যে সিঁড়ির ধাপের মতো, আমরা যেমন সিঁড়ি দিয়ে যখন হচ্ছে উঠি তখন কি হাতল যেখানে ধরি, যেগুলোকে বলা হয় রেলিং না, তো এই রেলিংগুলোকে যদি আমরা হচ্ছে কি এই অক্ষের সাথে, দুইটা সূত্রের সাথে কল্পনা করি, আর মাঝের যে আমরা ধাপগুলো ফেলি, সিঁড়ির যে ধাপগুলো, এই ধাপগুলো মাঝের এই ধাপের সাথে তুলনা করা হয়। অনেকটা কি সিঁড়ির যে গঠনটা, তোমার দুই দিকে রেলিং এবং মাঝখানে ধাপগুলোকে সিঁড়ি কল্পনা করা হয়, এইটাকেও ঠিক ওরকম করেই কল্পনা করা হয়। মাঝের তোমার হচ্ছে নাইট্রোজেনাস যে বেসগুলো থাকে, সেগুলোকে কি তোমার হচ্ছে সিঁড়ির ধাপের সাথে তুলনা করা হয়েছে, এবং দুই পাশে যে তোমার হচ্ছে সূত্র দুইটার প্রধান অক্ষ যেটাকে বলা হয়েছে, সেটাকে কি তোমার রেলিং এর সাথে কল্পনা করা হয়ে থাকে। তাহলে এখানে যে তোমার প্রধান অক্ষ বলা হচ্ছে, প্রধান অক্ষে কারা কারা অবস্থান করবে, এবং এর মাঝে যে সিঁড়ির ধাপ, এখানে কারা কারা অবস্থান করবে। তার মানে কি পুরো গঠনটার মধ্যে তিনটা জিনিস থাকবে। তিনটা জিনিস কি কি? একটা হচ্ছে কি পেন্টোজ সুগার, আরেকটা হচ্ছে নাইট্রোজেনাস বেস, আরেকটা হচ্ছে কি অজৈব ফসফেট। এখন এই যে সিঁড়ির যে ধাপ, প্রধান অক্ষ বলা হচ্ছে, এখানে কারা কারা থাকবে? প্রধান অক্ষে থাকবে দুইটা জিনিস। কি কি? একটা হচ্ছে কি পেন্টোজ সুগার, আরেকটা হচ্ছে কি তোমার হচ্ছে অজৈব ফসফেট। পেন্টোজ সুগার আরেকটা হচ্ছে কি অজৈব ফসফেট। তার আগে আরেকটা কথা বলে নেই, পেন্টোজ সুগার, এখানে 5 কার্বন বিশিষ্ট শর্করাকে আমরা হচ্ছে বলে থাকি পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার আবার দুই ধরনের পেন্টোজ সুগার আমরা জানি, যার একটাকে বলা হয় কি ডিঅক্সিরাইবোজ, আর আরেকটা হচ্ছে পেন্টোজ সুগার হচ্ছে কি রাইবোজ। তাহলে পেন্টোজ সুগার হচ্ছে কি দুই ধরনের পেন্টোজ সুগার আমরা পাই, যার একটা হচ্ছে কি ডিঅক্সিরাইবোজ নামক পেন্টোজ সুগার, আর একটা হচ্ছে কি রাইবোজ নামক পেন্টোজ সুগার। এখন আমরা যে দুইটা নাম আমরা জানি, একটা হচ্ছে কি ডিএনএ এবং আরেকটা হচ্ছে কি আরএনএ। ডিএনএ তে কোন ধরনের পেন্টোজ সুগার থাকে? ডিএনএ তে থাকে সবসময় ডিঅক্সিরাইবোজ নামক পেন্টোজ সুগার, এবং আরএনএ তে কোন পেন্টোজ সুগার থাকে? আরএনএ তে থাকে রাইবোজ নামক পেন্টোজ সুগার। তাহলে এই দুইটা পেন্টোজ সুগারের নাম আমরা জানলাম। তো এখানে যে প্রধান অক্ষ বলা হচ্ছে, প্রধান অক্ষে দুইটা উপাদান থাকবে। কি কি? একটা হচ্ছে কি পেন্টোজ সুগার, এবং আরেকটা হচ্ছে কি ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট। কোন ধরনের পেন্টোজ সুগার থাকবে? সেটা হচ্ছে কি ডিঅক্সিরাইবোজ নামক পেন্টোজ সুগার, আর পাশাপাশি হচ্ছে কি অজৈব ফসফেট। তাহলে এইটা যদি দুইটা সূত্র হয়, তাহলে এখানেও হচ্ছে কি তোমার হচ্ছে এই পেন্টোজ সুগার এবং হচ্ছে অজৈব ফসফেট, এবং এই যে এইটা সূত্র, এখানেও কি তোমার পেন্টোজ সুগার এবং অজৈব ফসফেট থাকবে। আর বাকি থাকলো আমার আরেকটা উপাদান, সেটা হচ্ছে কি নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এরা কোথায় অবস্থান করবে? এরা অবস্থান করে কোথায়? এই যে তোমার দুইটা হচ্ছে প্রধান অক্ষ বা সিঁড়ির রেলিং যেটাকে আমরা বলছি, এর মাঝে যে সিঁড়ির ধাপগুলো থাকে, এখানে কারা অবস্থান করে? এখানে এই নাইট্রোজেনাস বেসগুলো তোমার হচ্ছে অবস্থান করে। দুই দিক থেকে দুই ধরনের তোমার হচ্ছে নাইট্রোজেনাস বেস তোমার হচ্ছে থেকে থাকে। তাহলে আরেকটা যে উপাদান, সেটা হচ্ছে কি নাইট্রোজেনাস বেস না। তাহলে এখানে হচ্ছে কি নাইট্রোজেনাস বেস হচ্ছে কি আবার হচ্ছে দুই ধরনের নাইট্রোজেনাস বেসের নাম আমরা জানবো। তাহলে এখন আমরা দেখি নাইট্রোজেনাস বেস। তো নাইট্রোজেনাস বেস হচ্ছে কি তোমার হচ্ছে দুই ধরনের, যার একটা হচ্ছে কি পিউরিন ক্ষারক, আরেকটা হচ্ছে কি পাইরিমিডিন ক্ষারক। তোমরা যদি বই একটু খেয়াল করো, দেখবে এই নামগুলো তোমরা হচ্ছে পাবে। তাহলে একটা হচ্ছে পিউরিন ক্ষারক, আরেকটা হচ্ছে কি পাইরিমিডিন ক্ষারক। তাহলে নাইট্রোজেনাস বেস কয় ধরনের আমরা পেলাম? দুই ধরনের, যারা একটা হচ্ছে কি পিউরিন ক্ষারক, আরেকটা হচ্ছে কি পাইরিমিডিন ক্ষারক। এখন এই পিউরিন ক্ষারক হচ্ছে রিং সংখ্যা, এটা রিং সংখ্যার উপর ভিত্তি করে একটা হচ্ছে পিউরিন ক্ষারক বলা হয়, আরেকটা হচ্ছে কি পাইরিমিডিন ক্ষারক বলা হয়। এখন পিউরিন ক্ষারক কয় ধরনের আছে এবং পাইরিমিডিন ক্ষারক কয় ধরনের থাকে? পিউরিন ক্ষারক হচ্ছে কি দুই ধরনের। কি কি? একটা হচ্ছে কি অ্যাডিনিন, আরেকটা হচ্ছে কি গুয়ানিন। আরেকটা হচ্ছে কি গুয়ানিন। তাহলে পিউরিন ক্ষারক কয় ধরনের?
দুই ধরনের, একটা হচ্ছে কি অ্যাডিনিন, আরেকটা হচ্ছে গুয়ানিন। অ্যাডিনিনটাকে তোমার কি সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, এ দিয়ে, এবং গুয়ানিনটাকে তোমার হচ্ছে জি দিয়ে তোমার হচ্ছে প্রকাশ করা হয়, প্রথম লেটারটা নিয়ে এটা হচ্ছে প্রকাশ করা হয়ে থাকে। আর পাইরিমিডিন ক্ষারক হচ্ছে কি তোমার হচ্ছে তিন ধরনের আমরা বলে থাকি, যেটা হচ্ছে কি অ্যাডিনিন, গুয়ানিন তো পিউরিন ক্ষারক, আর বাকি থাকলো হচ্ছে কি তোমার সাইটোসিন, আর এটা হচ্ছে কি থাইমিন, আর এটা হচ্ছে কি ইউরাসিল। তাহলে এগুলো হচ্ছে কি এই সাইটোসিন, থাইমিন এবং হচ্ছে ইউরাসিল, এটা হচ্ছে কি পাইরিমিডিন ক্ষারক। সাইটোসিনটাকে কি দিয়ে সি দিয়ে প্রকাশ করা হয়, থাইমিনটাকে টি দিয়ে প্রকাশ করা হয়, আর ইউরাসিলটাকে কি ইউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই নাইট্রোজেনাস বেস, পিউরিন এবং পাইরিমিডিন ক্ষারক কি কি পাইলাম, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল। এখন আমরা যে ডিএনএ এবং আরএনএ এর গঠন আমরা জানবো, এখানে হচ্ছে কি 4 ধরনের নাইট্রোজেনাস বেস তোমার হচ্ছে এই যে ভেতরে তোমার অর্থাৎ ধাপের মধ্যে অবস্থান করে। এখন কোন 4টা, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন, এই 4টা নাইট্রোজেনাস বেস ডিএনএ এর ক্ষেত্রে তোমার হচ্ছে অবস্থান করে থাকে। আর ইউরাসিলটা কি হয়, এই ইউরাসিলটা আরএনএ এর ক্ষেত্রে থাকে। আরএনএ এর ক্ষেত্রে তোমার অ্যাডিনিন থাকবে, গুয়ানিন থাকবে, সাইটোসিনও থাকবে। 3টা উপাদানই ডিএনএ এবং আরএনএ এর ক্ষেত্রে কমন উপাদান নাইট্রোজেনাস বেস, কিন্তু পরিবর্তন একটা জায়গায় এসে হয়, কোন সেটা কোথায়, এই যে থাইমিনের পরিবর্তে তোমার আরএনএ এর গঠনে এসে কি হয়, ইউরাসিল তোমার হচ্ছে হয়ে থাকে। তার মানে চেঞ্জটা শুধু কোথায়, তোমার হচ্ছে ডিএনএ তে তোমার থাইমিন থাকে, আর আরএনএ এর গঠনের ক্ষেত্রে আমরা দেখব কি তোমার থাইমিনের পরিবর্তে তখন সেটা কি হয়ে যায়, তখন সেটা ইউরাসিল হয়ে যায়। তাহলে এখানে নাইট্রোজেনাস বেস আমরা হচ্ছে পাইলাম অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এবং হচ্ছে ইউরাসিল না। তো এখানে যে বলা হলো তোমার নাইট্রোজেনাস বেস অবস্থান করবে, এখন এই যে 4 ধরনের বা 5 ধরনের নাইট্রোজেনাস বেস আমরা বলছি, এরা একে অপরের সাথে লিঙ্ক তৈরি করে, অর্থাৎ বন্ধন তৈরি করে। কে কার সাথে সংযুক্ত থাকবে, অ্যাডিনিন কার সাথে সংযুক্ত থাকবে, বা গুয়ানিন কার সাথে থাকবে, থাইমিন সাইটোসিনের সাথে, না অন্য কারোর সাথে তোমার যোগসূত্র তৈরি করবে সেটা। তো এটা হচ্ছে কি সবসময় অ্যাডিনিন কার সাথে বন্ড তৈরি করে, অ্যাডিনিন সবসময় থাইমিনের সাথে বন্ড তৈরি করে, আর গুয়ানিন সবসময় কার সাথে, তোমার হচ্ছে এই সাইটোসিনের সাথে, এটা ডিএনএ এর ক্ষেত্রে। তাহলে অ্যাডিনিন সবসময় কার সাথে, থাইমিনের সাথে। তার মানে এর অ্যাডিনিন থাকলে সেখানে তার অল্টারনেট বেস যেটা সেটা টি আসবে, আর টি থাকলে সেটার অল্টারনেট বেস ই আসবে, এ আসবে না। সেরকম গুয়ানিন থাকলে তার অল্টারনেট বেস সাইটোসিন থাকবে, সেরকম যদি সাইটোসিন থাকে তার অল্টারনেট বেস তোমার হচ্ছে জি থাকবে। তাহলে এটা হচ্ছে যেটাকে বলা হয় কি এটিজিসি, তার মানে অ্যাডিনিন থাইমিনের সাথে গুয়ানিন সাইটোসিনের সাথে তোমার হচ্ছে তোমার সূত্র তৈরি করে। এখন এরা যে তোমার দুই দিকের নাইট্রোজেনাস বেস, তার মানে এদিকে একটা নাইট্রোজেনাস বেস, এদিকে একটা নাইট্রোজেনাস বেস অক্ষ, এটা যদি একটা অক্ষ হয়, এটা একটা অক্ষ হয়, এখানে একটা নাইট্রোজেনাস বেস, এদিকেও একটা নাইট্রোজেনাস বেস থাকলো। এখন এই দুইটা নাইট্রোজেনাস বেসের মধ্যে তো একটা সংযোগ থাকতে হবে, যেটাকে বলা হয় কি একটা সেতু বা বন্ড তৈরি করে। তাহলে এই যে দুইটা নাইট্রোজেনাস বেস যে বন্ড দ্বারা যুক্ত থাকে, সেই বন্ডটাকে কোন ধরনের বন্ড বলা হয়, সেই বন্ডটাকে বলা হয় কি হাইড্রোজেন বন্ড। তাহলে একটা নাইট্রোজেনাস বেস আরেকটা নাইট্রোজেনাস বেসের সাথে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, এটা হচ্ছে একটা ডিএনএ এর গঠনের বৈশিষ্ট্য। এবং কয়টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকবে সেটা একটু খেয়াল করো। অ্যাডিনিন থাইমিনের সাথে সবসময় কয়টা, 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, এবং গুয়ানিন সাইটোসিনের সাথে কয়টা, 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। তোমরা চিত্র যখন বইয়ে খেয়াল করবা তখন দেখবা যে অ্যাডিনিন থাইমিনের সাথে দেখবা বন্ড তৈরি করছে, 2টা দাগ দেওয়া আছে ডট ডট দিয়ে, এবং গুয়ানিন সাইটোসিনের সাথে কয়টা, 3টা ডট দিয়ে দেখানো হয়েছে। তাহলে এইটা দ্বারা আমরা কি বুঝবো, এটা দ্বারা বুঝবো যে তোমার হচ্ছে 2টা হাইড্রোজেন বন্ড এবং 3টা হাইড্রোজেন বন্ড, এটাও বোঝাচ্ছে। তাহলে এইটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। তাহলে আমরা গঠনের মধ্যে দেখলাম পেন্টোজ সুগার এবং অজৈব ফসফেট তোমার প্রধান অক্ষ অবস্থান করে, এবং দুই প্রধান অক্ষের মাঝখানে কারা অবস্থান করে, নাইট্রোজেনাস বেস থাকে, হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। তাহলে এটা বৈশিষ্ট্যগুলো জানলাম। এবং এই যে ডিএনএ এর গঠন বলা হয় কি, এটা একটা কি ঘূর্ণন বলা হয়ে থাকে না, প্রতিটি ঘূর্ণনের বা প্যাচ যেটাকে বলা হয়ে থাকে, এর নির্দিষ্ট একটা দৈর্ঘ্য আছে, যেটাকে কত বলা হচ্ছে 34
অংস্ট্রম, ঠিক আছে। তাহলে প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য কত? 34 অংস্ট্রম। এবং এই যে প্রতিটি প্যাচ বা ঘূর্ণন বলা হচ্ছে, এই প্রতিটি প্যাচে কি এক একটা নিউক্লিওটাইড থাকে না? তো কতগুলো নিউক্লিওটাইড থাকে? সেখানে হচ্ছে কি 10টি করে নিউক্লিওটাইড তোমার হচ্ছে থাকতে পারে, 10টি নিউক্লিওটাইড তোমার হচ্ছে থাকতে পারে। তাহলে প্রতিটি প্যাচের দৈর্ঘ্য যদি তোমার হচ্ছে 34 অ্যাংস্ট্রম হয়, তাহলে 10টা করে নিউক্লিওটাইড যদি থাকে, তাহলে একটা থেকে আরেকটা নিউক্লিওটাইড, তার মানে কি এইটা একটা নিউক্লিওটাইড, এইটা একটা নিউক্লিওটাইড, এইটা একটা নিউক্লিওটাইড, তাহলে কি প্রতিটি নিউক্লিওটাইডের মধ্যবর্তী একটা দূরত্ব আছে। তাহলে একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব কত দাঁড়ায়? তোমার 3.4 অ্যাংস্ট্রম। তার মানে এটাকে, এই যে 10টা নিউক্লিওটাইড থাকে, এটাকে ভাগ করলে আমরা কত পাই? 3.4 অ্যাংস্ট্রম আমরা পেয়ে থাকি। আর এদের কি একটা ব্যাস থাকে, দৈর্ঘ্য তো আমরা দেখলাম, সেরকম হচ্ছে কি এদের একটা ব্যাস থাকে, যেটা হচ্ছে কত? 20 অ্যাংস্ট্রম তোমার হচ্ছে হয়ে থাকে। তাহলে এগুলো হচ্ছে কি তোমার একটা ডিএনএ গঠনের হচ্ছে বৈশিষ্ট্য যেগুলো, সেগুলো। তাহলে আজকে আমরা দেখলাম ডিএনএ হচ্ছে কি ডাবল হেলিক্স বা দ্বিসূত্র বিশিষ্ট একটা গঠন, এবং সেটা হচ্ছে কি পলিনিউক্লিওটাইডের চেন বলা হয়ে থাকে। এবং এদের হচ্ছে কি তোমার হচ্ছে কি কি উপাদান নিয়ে? পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস এবং অজৈব ফসফেট নিয়ে গঠিত। এবং এদের যে প্রধান অক্ষ, এখানে কি কি অবস্থান করে? এখানে পেন্টোজ সুগার এবং অজৈব ফসফেট অবস্থান করে। এবং পেন্টোজ সুগার এবং অজৈব ফসফেট অর্থাৎ দুইটা প্রধান অক্ষের মাঝে যে কি অবস্থান করে? নাইট্রোজেনাস বেস। এবং নাইট্রোজেনাস বেসগুলো অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন ডিএনএর ক্ষেত্রে। আর কোন ধরনের পেন্টোজ সুগার? ডিঅক্সিরাইবোজ নামক পেন্টোজ সুগার। অ্যাডিনিন কার সাথে বন্ড তৈরি করে? থাইমিনের সাথে কয়টা হাইড্রোজেন বন্ড দ্বারা? 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা। আর গুয়ানিন কার সাথে? থাইমিনের সাথে গুয়ানিন সাইটোসিনের সাথে বন্ড তৈরি করে কয়টা হাইড্রোজেন বন্ড দ্বারা? 3টি হাইড্রোজেন বন্ড দ্বারা তোমার হচ্ছে তৈরি করে, বন্ড তৈরি করে। আর এদের যে প্রতিটি প্যাচ বা ঘূর্ণন, এখানে হচ্ছে কি দৈর্ঘ্য কত? 34 অ্যাংস্ট্রম। এবং হচ্ছে কি প্রতিটি প্যাচে কতগুলো নিউক্লিওটাইড থাকতে পারে? 10টি নিউক্লিওটাইড থাকতে পারে। এবং একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে কি 3.4 অ্যাংস্ট্রম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু বইয়ে ডিএনএর যে গঠনটা আছে, তোমরা একটু আশা করি ভালোভাবে একটু খেয়াল করবে। আজকে সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে।